বৈযোগচিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম আলবেয়ার কামুর বিখ্যাত উপন্যাস দি প্লেগ। উপন্যাসটির আজ ৬ষ্ঠ পর্ব। সেদিন সন্ধ্যায় ডাক্তার রিও তার স্ত্রীর কাছে একখানা টেলিগ্রাম পাঠালেন। তাকে জানালেন শহরের গেট বন্ধ করে দেয়া হয়েছে। তিনি যেন সবসময় নিজের প্রতি যত্ন নেন এবং ডাক্তার সবসময় তার কথা স্মরণ করেন। একদিন সন্ধ্যাবেলা যখন তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসছিলেন, গেট বন্ধ করে দেওয়ার সপ্তাহ তিনেক পরের ব্যাপার সেটা। ডাক্তার রিও লক্ষ্য করলেন একজন যুবক যেন রাস্তার ওপরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করলেন। আমার কথা মনে পড়ছে তো? ডাক্তার রিওর মনে হলো তিনি যেন কোথাও দেখেছেন তাকে, কিন্তু ঠিক চিনতে পারছেন না। এই মহামারী শুরু হবার ঠিক আগে একদিন অফিসারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, যুবকটি বললেন। আরবদের জীবনযাপনের অবস্থা সম্পর্কে তাদের অভিমত জানতে গিয়েছিলাম। আমার নাম র্যাবেয়ার। ও হ্যাঁ, অবশ্যই মনে পড়ছে। বেশ তো, আপনার কাগজে গল্প পাঠাবার মতো অনেক উপকরণই তো এখন পেতে পারেন। র্যাবেয়ারের সাথে প্রথমবার সাক্ষাতের সময় তার ভেতর যতখানি নিশ্চিত আত্মবিশ্বাসের ভাব দেখা গিয়েছিল, এখন আর তা ছিল না তার হাবভাবে। বললেন, না, ঠিক সে ব্যাপারে তিনি ডাক্তারের কাছে আসেননি। তিনি এসেছেন ডাক্তার অনুগ্রহ করে তাকে কিছুটা সাহায্য করবেন কিনা তা জানতে। আপনাকে বিরক্ত করতে হচ্ছে, তার জন্য দুঃখিত, র্যাবেয়ার বললেন। কিন্তু বাস্তবিকই এখানকার একটা লোকও আমার পরিচিত নয়, আর যিনি আমাদের কাগজের স্থানীয় প্রতিনিধি সে ভদ্রলোক একটা আস্ত অপদার্থ। ডাক্তার বললেন, শহরের মাঝে এক ডিসপেন্সারিতে তার একটু যাওয়ার প্রয়োজন, সুতরাং তারা যদি হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যান তাহলে মন্দ হয় না। নিগ্র অঞ্চলের ভেতর দিয়ে সরু রাস্তা ধরেছিল তাদের যাবার পথ। সন্ধ্যা নামছিল চারদিকে, এবং এই সময়ে শহরটা সাধারণত বরাবর কোলাহল মুখর থাকে, কিন্তু আজ যেন অদ্ভুত রকমের শান্ত বলে মনে হচ্ছিল। শব্দের মধ্যে ছিল শুধু দুরাগত বিউগলের ডাক। পরন্ত সূর্যে সোনা মাখানো বাতাসে ভেসে আসছিল সেই ডাক। সেনাবাহিনী যে তাদের কাজকর্ম নিয়মিত করে যাচ্ছে এরকম একটা ভাব বাইরে বজায় রাখার চেষ্টা এখনও অব্যাহত ছিল। চারপাশে গোলাপি, ফিকে লাল এবং পীত বর্ণের দেয়াল, আর তারই ভেতর দিয়ে সোজা সরু রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে চলছিলেন তারা দুজনে। র্যাবেয়ার অবিরাম কথা বলছিলেন। মনে হয়েছিল তার দেহে সমস্ত স্নায়ু যেন উত্তেজিত হয়ে উঠেছে। র্যাবেয়ার জানালেন তিনি তার স্ত্রীকে ফেলে এসেছেন প্যারিতে। অবশ্য মহিলা যদিও তার বিবাহিত স্ত্রী নন, তবুও তাদের দুজনের সম্পর্ক অনেকটা স্বামী স্ত্রীর মতো। যেদিন থেকে বাইরের সাথে এই শহরের সুযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয় সেদিনই তাকে তিনি এক তার পাঠিয়েছিলেন। তখন তার ধারণা হয়েছিল শহরের এই অবস্থা খুবই সাময়িক, সুতরাং তিনি চেষ্টা করেছিলেন স্ত্রীর কাছে কোনো রকমে একখানা চিঠি পৌঁছে দেওয়ার। কিন্তু পোস্ট অফিসের লোকদের কাছে এ কথা জানাতে তারা সম্পূর্ণ না করে দিয়েছিল। স্থানীয় সংবাদপত্র অফিসে তার যেসব বন্ধুবান্ধব আছেন তারাও জানিয়ে দিয়েছিলেন এ ব্যাপারে কোনো রকম সাহায্য করতে তারা অক্ষম। আর প্রিফেক্টের অফিসের একজন কেরানি তো তার কথা শুনে তার মুখের ওপর হেসে উঠেছিল। শেষ পর্যন্ত পোস্ট অফিসের বাইরে লোকজনের এক লাইনে ঘণ্টাদেক অপেক্ষা করার পর ছোট একটা টেলিগ্রাম পাঠাতে সক্ষম হয়েছিলেন। সবকিছু মোটামুটি ভালোই চলছে, শিগগিরই দেখা হবে। কিন্তু তার পরের দিনই ঘুম থেকে জেগে ওঠার পর তার মনে হয়েছিল যে এই বিপর্যয়ের অবস্থা যে কতদিন ধরে চলবে তারও কোনো রকম নিশ্চয়তা নেই। সুতরাং তক্ষুনি তিনি এই শহর ছেড়ে যাবেন বলে স্থির করে ফেলেন। তার পেশাগত মর্যাদার গুণে ওপরের তলায় এখানে ওখানে নাড়া দিতে সক্ষম হওয়ায় প্রিফেক্টের অফিসের এক উচ্চপদস্থ কর্মচারীর সঙ্গে এক সাক্ষাৎকার লাভ করতে সক্ষম হন। সেখানে র্যাবেয়ার ভদ্রলোককে বুঝিয়ে বলেন যে ওরাও তার উপস্থিতি একটা সম্পূর্ণ আকস্মিক ব্যাপার। আসলে এই শহরের সঙ্গে কোনো ব্যাপারেই তার কোনো যোগসূত্র নেই। এমতাবস্থায় তাকে যে এখানে থেকে যেতেই হবে তারও কোনো সঙ্গত কারণ নেই। সুতরাং এই যখন অবস্থা, তখন নিশ্চয়ই তিনি শহর ছেড়ে যাবার অনুমতি পাবার আশা করতে পারেন। তবে হয়তো শহর ছেড়ে যাবার পরও কিছুদিন তাকে সাধারণের সাথে যোগাযোগ থেকে দূরে থাকতে হবে।
কর্মচারী ভদ্রলোক উত্তরে রাবেয়ারকে জানান যে যদিও তিনি রাবেয়ারের অবস্থা সম্পূর্ণ বুঝতে পেরেছেন এবং তার জন্য যথেষ্ট সহানুভূতি বোধ করেন, কিন্তু ব্যক্তিগতভাবে তার জন্য যে আইনের কোনো রকম ব্যতিক্রম করবেন তার কোনো উপায় নেই তার হাতে। তবে তিনি কিছু করতে পারেন কিনা সেটা চেষ্টা করে দেখবেন অবশ্য। এর দ্বারা তিনি কোনো নিশ্চিত আশ্বাস দিচ্ছেন না যে শিগগিরই তাকে কোনো সিদ্ধান্ত জানিয়ে দিতে পারবেন, কারণ কর্তৃপক্ষ সমগ্র পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে লক্ষ্য করছেন। কিন্তু চুলো যাক সেসব, রাবেয়া চিৎকার করে উঠলেন, আমি তো আর এই মহলের অধিবাসী নই। অবশ্যই আপনি যা বলছেন তা নিশ্চয়ই সত্যি, তবে আশা করা যায় শিগগিরই এই বিপর্যয়ের উপশম হবে। শেষ অবধি তিনি রাবেয়ারকে এই বলে সান্ত্বনা দেবার চেষ্টা করেন যে যেহেতু তিনি একজন সাংবাদিক, তার লেখার উপযোগী চমৎকার উপকরণ তিনি এখন ওরাওয়ে পেতে পারেন। আর বাস্তবিকই যদি কেউ একটু গভীরভাবে চিন্তা করে দেখেন তাহলে সহজে উপলব্ধি করতে পারবেন যে পৃথিবীতে এমন কিছুই কখনো ঘটে না যার কোনো শুভ দিক নেই, তবে হয়তো তার বহু অবাঞ্ছিত দিকও সম্ভব। এসব শোনার পর রাবেয়ার অশিষ্টভাবে নিজের ঘাড় দুখানায় একটা ঝাঁকানি দিয়ে কঠিন রাগ দেখিয়ে সেখান থেকে বের হয়ে আসেন। ইতিমধ্যে তারা দুজনে শহরের মধ্যস্থলে এসে পৌঁছে গিয়েছিলেন। ভেবে দেখুন তো ডাক্তার সাহেব, কিরকম মূর্খের মতো কথাবার্তা বলে এরা সব। এই সত্যিটা ওরা কিছুতেই উপলব্ধি করতে চায় না যে শুধুমাত্র সংবাদপত্রে প্রবন্ধ লেখার জন্য পৃথিবীতে আমার জন্ম হয়নি, বরং এটাই সম্ভব যে একজন নারীকে ভালোবাসব এবং তার সঙ্গে একত্রে বাস করব, তারই জন্য আমি জন্মেছি। সেটাই তো সঙ্গত, তাই নয় কি? ডাক্তার রিও অত্যন্ত সতর্কতার সঙ্গে জবাব দিলেন যে রাবেয়ারে যেসব কথা বলছেন তার মধ্যে ভেবে দেখবার মতো কিছু থাকতে পারে নিশ্চয়ই। শহরের প্রধান বুলভার্ডে সবসময় যেমন জনসমাগম দেখা যায়, আজ তার সেখানে এমন লোকজন ছিল না। এদিক ওদিক দূরে কাছে যে দুই একজন চোখে পড়ছিল তারাও যেন দ্রুত গৃহে ফেরার জন্য উদ্বিগ্ন। কারও মুখেই হাসি নেই। ডাক্তার রিও অনুমান করলেন ব্র্যানস্টক ব্যুরো থেকে সর্বশেষ যে ঘোষণাটা করা হয়েছে এসব তারই ফল। হয়তো 24 ঘন্টা সময় পার হয়ে যাবার পর শহরের অধিবাসীরা আবার সহজ এবং আশান্বিত বোধ করতে শুরু করবে। কিন্তু ঠিক ঘোষণার দিনটাই মৃত্যুর সংখ্যা তখনও তাদের সুস্পষ্ট স্মরণ থাকায় সবাই কিছুটা সন্ত্রস্ত বোধ করতে থাকে। সত্যি কথা বলতে কি, আমাদের পরিচয় খুব অল্প দিনের। রাবেয়ার আবার হঠাৎ আরম্ভ করলেন, কিন্তু আমাদের পরস্পরকে অত্যন্ত ভালো লাগে। ডাক্তার রিও উত্তরে কোনো সাড়া শব্দ করলেন না দেখে তিনি তেমনি বলে চললেন, বুঝেছি, আপনি খুব বিরক্তি বোধ করছেন। সত্যি বড় দুঃখিত তার জন্যে। আমি শুধু জানতে এসেছিলাম এই অভিশপ্ত রোগ আমার দেহে সংক্রমিত হয়নি, এই বলে আপনি আমাকে একখানি সার্টিফিকেট দিতে পারেন কি না, তাতে আমার নিজের ব্যাপারটা কিছু সহজ হবে। ডাক্তার রিও মাথা নাড়লেন। ঠিক সেই মুহূর্তে একটা বাচ্চা ছেলে দৌড়াতে দৌড়াতে এসে তার পায়ে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। ডাক্তার হেঁট হয়ে তাকে তুলে আবার রাস্তার ওপর দাঁড় করিয়ে দিলেন। হাঁটতে হাঁটতে তারা প্যালেস দ্য আর্মেসের কাছে পৌঁছালেন। ধুলার স্বচ্ছ আবরণে ধূসর চেহারা রইল এবং ডুমুর গাছের সারি যেন শাখা প্রশাখা এলিয়ে দিয়ে স্ট্যাচু অফ রিপাবলিকের চারপাশে হতাশা ভরে দাঁড়িয়েছিল। প্রতিমূর্তিটার দেহেও ধুলা এবং অন্যান্য ময়লার পুরো আবরণ জমেছিল। তার সামনে এসে তারা দুজনে থামলেন। পাশের পাথর বাঁধানো রাস্তার ওপর ডাক্তার রিও নিজের 2 পা দিয়ে আঘাত করলেন। তার জুতোর উপর ধুলার যে একটা ধূসর আস্তরণ জমেছিল সেটা ঝেড়ে ফেললেন। তার মাথার টুপিটা পেছনের দিকে সামান্য একটু ঠেলে দেয়া, টাইয়ের বাঁধনটা ঢিল করে দেয়া, যার ফলে জামার কলারটা গলার কাছেই নুয়েছিল। দুগালে চিবুকে খোঁচা দাড়ি। গভীর কোনো আঘাত পেলে মানুষের চেহারা যেমন হয়, রাবেয়ারের চেহারার মধ্যেও তেমনি একটা অপ্রসন্ন এবং কঠিন একগুঁয়ে ভাব ফুটে উঠেছিল। আমি যে আপনার অবস্থা বুঝিনি এমন সন্দেহ করবেন না, ডাক্তার রিও এবার বললেন। তবে এটাও ঠিক যে আপনি যেসব যুক্তি দেখাতে চাচ্ছেন সেগুলো শেষ পর্যন্ত টেকানো শক্ত। আপনাকে সার্টিফিকেট দিতে পারছি না এই কারণে যে সত্যিই আপনার দেহে রোগ সংক্রামিত হয়েছে কিনা সেটা তো আমি আর জানি না। আর তাছাড়া ধরুন যদি তা জানতামই, তাহলেও যে মুহূর্তে আমি আপনাকে সার্টিফিকেট দেব এবং তারপর আপনি যেমন প্রিফেক্টের অফিসে পৌঁছাবেন, এই দুয়ের মধ্যবর্তী সময়ে আপনার দেহে যে রোগের বীজাণু ঢুকবে না সে ব্যাপারে নিশ্চিত হব কিভাবে?
ধরুন সে ব্যাপারেও যদি নিশ্চিত হলাম, কিন্তু যদি নিশ্চিত হলেন তখন আবার কি? আমি যদি আপনাকে সার্টিফিকেট দিই, তাতেও আপনার কোনো সাহায্য হবে না। কেন? কারণ এই শহরে আরো হাজার হাজার লোক রয়েছে যাদের অবস্থা আপনার মতো, কিন্তু তাদের সবাইকে তো আর শহর ছেড়ে যাবার অনুমতি দেওয়া সম্ভব নয়। তাদের দেহে প্লেগের বীজাণু সংক্রমিত হয়নি, তা জানা সত্ত্বেও তাদেরকে শহর ছেড়ে যাবার অনুমতি দেওয়া সম্ভব হবে না বলে আপনি মনে করেন? রোগ সংক্রামিত হয়নি এটা জানাই তো তাদের শহর ছেড়ে যাবার অনুমতি দেবার পক্ষে সবখানি কারণ নয়। দেখুন, আমি নিজেও জানি সমস্ত পরিস্থিতিটাই অযৌক্তিক, কিন্তু করবেন কি আপনি? সেইভাবেই গ্রহণ করতে হবে তাকে, কারণ আমরা সবাই তার ভেতর জড়িয়ে পড়েছি। কিন্তু আমি এই যে শহরের অধিবাসী নই। বড়ই দুঃখের বিষয়। এখন থেকে আর সবার মতোই আপনার নিজেকেও এই শহরেরই একজন বলে মনে করতে হবে। র্যাবের এবার তার গলার স্বর একটু চড়িয়ে নিলেন। গোল্লায় যাক, কিন্তু ডাক্তার, আপনি কি বোঝেন না যে এটা মানুষের সাধারণ অনুভূতির ব্যাপার? না, যারা পরস্পরকে ভালোবাসে এবং কাছে পেতে চায়, এই বিচ্ছেদ যে কি তাদের কাছে সেটা অনুভব করেন না। ডাক্তার রিও বেশ কয়েক মুহূর্ত কোনো জবাব দিলেন না। তারপর বললেন, তিনি সবই পরিষ্কার বোঝেন। র্যাবের তার মার কাছে ফিরে যাবার অনুমতি পাক এবং অপর যারা পরিবারকে ভালোবাসে অথচ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তারাও আবার পরস্পরের সঙ্গে মিলিত হবার সুযোগ পাক, এসবই তিনি সর্বান্তকরণে কামনা করেন। কিন্তু সেই সঙ্গে এটাও ভাবতে হবে যে আইন আইনই। শহরে প্লেগ দেখা দিয়েছে, সুতরাং সেক্ষেত্রে আইন অনুযায়ী তার যা কর্তব্য সেটা তাকে করতেই হবে। না, আমার মনে হচ্ছে আপনি কিছুই বোঝেন না, র্যাবের বেশ কিছুটা তিক্ততার সঙ্গে বলে উঠলেন। কারণ আপনি যেসব কথা বলছেন সেগুলো যুক্তির কথা, বুদ্ধি বিবেচনার কথা, মানুষের হৃদয়ের কথা নয়। আপনি বাস করেন বাস্তবের সঙ্গে সম্পর্কশূন্য এক কল্পনার রাজ্যে। ডাক্তার রিও চোখ তুলে শুধু স্ট্যাচু অফ রিপাবলিকের দিকে চাইলেন একবার, তারপর বললেন, তিনি বিচার বুদ্ধির কথা বলছেন কিনা তা অবশ্য তিনি জানেন না, তবে এটা ঠিক যে তিনি এমনই বাস্তবের ভাষায় কথা বলছেন যা সবার চোখেই সুস্পষ্ট। তবে এই দুটো ভাষাই এক কিনা তা তার জানা নেই। সাংবাদিক তার টাইটাকে সোজা করার জন্য সেটাকে ধরে টান দিলেন। সুতরাং ধরে নিতে পারি যে আপনার কাছ থেকে কোনো রকম সাহায্যের জন্য ভরসা করাটা আমার পক্ষে উচিত হবে না। বেশ, উত্তম। কিন্তু এটাও জেনে রাখুন, এবার র্যাবের স্বর হয়ে উঠল চ্যালেঞ্জের মতো, এই শহর আমি ছেড়ে যাবই। ডাক্তার আবার তার নিজের কথার পুনরাবৃত্তি করলেন। সবকিছুই তিনি জানেন এবং বুঝেন, কিন্তু তার নিজের করার মতো কিছুই নেই। মাফ করবেন, আমি যতদূর শুনেছি এটা আপনারই কাজ। র্যাবেয়ারের গলার স্বর আবার চলল। আপনার কাছে এসেছি তার কারণ শুনেছি যে নির্দেশ জারি করা হয়েছে তার খসড়া আপনারই দেয়া। কাজেই ভেবেছিলাম যে আইন আপনি তৈরি করতে সাহায্য করেছেন, অন্তত একটা বিশেষ ক্ষেত্রে তা ভঙ্গ করার ব্যাপারেও হয়তো কিছুটা সাহায্য আপনার কাছ থেকে পাব। কিন্তু তার কোনো গুরুত্বই দিলেন না আপনি, শুনলেনই না আমার কথা। আপনি কোনোদিন কারোর কথা চিন্তাই করেন না। সাধারণ হৃদয়ব্যাগ সূত্রে আবদ্ধ যারা, তাদের কাছে বিচ্ছেদের বেদনা যে কি তা কোনোদিন অনুভব করার চেষ্টাই করেননি আপনি। ডাক্তারিও স্বীকার করলেন যে র্যাবেয়ারের অভিযোগ কিছুটা সত্য, কারণ এসব লোকের কথা চিন্তা না করাটাই বরং তিনি ভালো মনে করেন। দেখুন তাহলে, র্যাবেয়ার আবার উচ্চস্বরে বলে উঠলেন, এরপরই নিশ্চয়ই জনসাধারণের বৃহত্তর স্বার্থে দৃষ্টান্ত দেখাবেন। কিন্তু জনসাধারণের কল্যাণও আমাদের সবার কল্যাণেরই সমষ্টি, আমাদের নিয়েই জনসাধারণ। ডাক্তার রিও এতক্ষণ পরে যেন হঠাৎ একটা স্বপ্নের ভেতর থেকে জেগে উঠলেন। বেশ, বেশ, হাঁটুন দেখি, তিনি বললেন। কথাটা ঠিকই, কিন্তু তারই সঙ্গে আরও অনেক কিছু ভাববার আছে। এত তাড়াতাড়ি কিছু একটা সিদ্ধান্ত নেওয়াটা ঠিক নয়, তা জানেন তো। কিন্তু আপনার এত রাগ করবার কারণটা কি? একটা জিনিস নিশ্চয়ই জেনে রাখবেন যে আপনি যদি কোনো প্রকারে এর ভেতর থেকে মুক্তি পান, তাতে আমি অত্যন্ত খুশি হব। তবে এমন অনেক জিনিস আছে যেগুলো সরকারি দায়িত্বের খাতিরে আমি করে উঠতে পারি না। র্যাবের খুব বিরক্তির সঙ্গে মাথায় একটা ঝাঁকুনি দিলেন। হ্যাঁ, ঠিকই, অতখানি বিরক্ত দেখানোটা আমার ভুল হয়েছে। যা হোক, আপনার অনেক সময় নষ্ট করলাম, কিছু মনে করবেন না নিশ্চয়ই। ডাক্তার রিও র্যাবেয়ারের কাছ থেকে জানতে চাইলেন
তার নিজের পরিকল্পনার কাজ কেমন চলছে। তাকে অনুরোধ করলেন তিনি সাহায্য করতে পারলেন না বলে র্যাবেয়ার যেন কিছু মনে না করেন। তবে তার বিশ্বাস এমন কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে তারা দুজনে মিলতে পারেন হয়তো। র্যাবেয়ার হঠাৎ কেমন অপ্রতিভ হয়ে গেলেন যেন। অল্প কিছুক্ষণ নীরব থাকার পর বললেন, হ্যাঁ, আমার নিজেরও কতকটা সেই রকমই মনে হয়। আমি যাই ভাবি না কেন এবং আপনি এতক্ষণ যাই বলে থাকুন না কেন, এসব সত্ত্বেও আমাদের দুজনের মিলবার কিছু কিছু ক্ষেত্র যেন আছে, কিন্তু সব ব্যাপারে আপনার সঙ্গে একমত হতে পারব না। রেবেয়া তার মাথার টুপিটা টেনে চোখের ওপর নামিয়ে নিলেন। তারপর ডাক্তারের সঙ্গ ছেড়ে দিয়ে দ্রুত অন্যদিকে হেঁটে চলে গেলেন। ডাক্তার লক্ষ্য করে দেখলেন যা তারিও থাকেন যে হোটেলে, সেখানে গিয়ে ঢুকলেন রেবেয়ার। মুহূর্ত পরে ডাক্তার রিও নিজের মাথাটা সামান্য একটু নাড়লেন। সেই মুহূর্তে তার মনের ভেতর যে চিন্তাটা উদয় হয়েছিল সেটাকেই তিনি অনুমোদন করলেন যেন। নিজের সুখভোগের অধিকার থেকে বঞ্চিত হতে অস্বীকার করে সাংবাদিক ঠিকই করেছেন, কিন্তু তিনি যে তাকে, ডাক্তারকে অবাস্তব চিন্তার রাজ্যের মানুষ বলে দোষারোপ করছিলেন, তাও কি তার পক্ষে সঙ্গত হয়েছে? শহরে প্লেগ যখন নিয়মিত তার উদরপূর্তি করে স্ফীত হচ্ছে, তার শিকারের সংখ্যা দাঁড়িয়েছে সপ্তাহে 500, আর তাকে দিনের পর দিন এইভাবে হাসপাতালে কাটাতে হচ্ছে, এগুলো কি সবই তাহলে বাস্তবের সঙ্গে সম্পর্ক শূন্য? তাই বলা যায় কি এগুলোকে? কিন্তু হ্যাঁ, এই ধরনের বিপর্যয়ের ভেতর সবসময় এমন কিছু কিছু উপকরণ ঢুকে যায় যেগুলোকে মনে হবে বিমূর্ত চিন্তার শামিল। সেগুলো বাস্তবের সঙ্গে সম্পর্কহীন বটে, কিন্তু যখন দেখা যায় যে এসব অবাস্তব চিন্তাই তোমার মৃত্যুর কারণ হয়ে উঠতে যাচ্ছে, তখন তার মোকাবেলা করার জন্যে তোমার নিজেকেও তৎপর হয়ে উঠতে হবে বইকি। এবং এটুকুও তিনি জানতেন যে এই মোকাবিলাটাও সবচেয়ে সহজ পথে নয়। উদাহরণস্বরূপ, এই যে অক্সিলিয়ারি হাসপাতাল পরিচালনা করা, যার সমস্ত দায়িত্ব ডাক্তারের নিজের এবং এরকম 3টি হাসপাতাল তার তত্ত্বাবধানে, এটা একটা খুব সহজ দায়িত্ব নয়। রোগী হাসপাতালে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে যাতে তার চিকিৎসার ব্যবস্থা হয়, তারই জন্য হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে ঢোকার পথে একটা ঘর উপযুক্তভাবে গুছিয়ে যন্ত্রপাতি দিয়ে সাজিয়ে ডাক্তার রিওকে দেয়া হয়েছিল। ঘরের মেঝেটা সম্পূর্ণ ঝেড়ে মুছে সে জায়গায় অল্প পানি এবং ক্রিস্টালিক অ্যাসিডের ক্ষুদ্রাকার একটা হ্রদের মতো বানানো হয়েছিল। এই হ্রদের মাঝখানে ছিল সাজানো ইটের ছোট একটা দ্বীপের মতো স্থান। রোগী হাসপাতালে এসে পৌঁছার সঙ্গে সঙ্গে তাকে এই দ্বীপের উপর নিয়ে গিয়ে তোলা হতো। তার পরনের কাপড়-চোপড় দ্রুত হাতে ছাড়িয়ে নিয়ে চারপাশের রোগ জীবাণুনাশক পানির মধ্যে ডুবিয়ে দেয়া হতো। তারপর রোগীর দেহ পরিষ্কার করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে তাকে হাসপাতালের পোশাক পরিয়ে নিয়ে যাওয়া হতো ডাক্তার রিওর কাছে পরীক্ষার জন্যে, এবং সেখান থেকে তাকে আবার পৌঁছে দেয়া হতো তার নির্দিষ্ট ওয়ার্ডে। সাময়িকভাবে হুকুম দখল নেয়া এক স্কুল গৃহে অবস্থিত এই হাসপাতালের বেড সংখ্যা ছিল মোট 500, কিন্তু তার একটাও শূন্য ছিল না। রোগীকে হাসপাতালে ভর্তি করে নেয়ার পর সে কাজও ডাক্তার নিজে তদারক করতেন। তিনি তার দেহে সিরাম ইঞ্জেকশন দিয়ে তার দেহের স্ফীতিগুলি চিরে চিরে তা থেকে পুঁজ বের করে দিতেন। রোগীর সংখ্যা গুণে মিলিয়ে নিতেন এবং আবার বিকেলে আসতেন তাদের অবস্থা কেমন তা দেখার জন্যে। রাত শুরু হবার পর তিনি বেরিয়ে যেতেন বাসায় বাসায় রোগী দেখতে। প্রতিদিনই তার নিজের বাসায় ফিরতে অনেক রাত হয়ে যেত। আগের দিন রাতে তার মা ডাক্তারের হাতে তার স্ত্রীর একখানা টেলিগ্রাম দেবার সময় ডাক্তারকে জিজ্ঞাসা করলেন তার হাত কাঁপছে কেন। হ্যাঁ, তা হবে, তিনি উত্তরে বলেছিলেন। হাত দুখানাকে কিছুক্ষণ বিশ্রাম দেয়া দরকার, স্নায়ুগুলো শান্ত হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। ডাক্তারের দেহে শক্তি সামর্থ্য ছিল প্রচুর, সুতরাং তক্ষণে তিনি বাস্তবিকই অতটা ক্লান্ত বা অবসন্ন হয়ে পড়েননি। কিন্তু তা সত্ত্বেও ওটা সত্যি যে ঘন ঘন রোগী দেখতে দেখতে যে অবস্থা দাঁড়িয়েছিল, তাতে ধৈর্য রক্ষা করা তার পক্ষে কঠিন হয়ে উঠেছিল। রোগীকে পরীক্ষার পর যদি দেখা যেত যে তার দেহে রোগ সংক্রামিত হয়েছে, তাহলে তক্ষুনি তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হতো। তারপরে বাস্তবিক শুরু হতো বাস্তবের সঙ্গে সম্পর্কশূন্য বিমূর্ত চিন্তাভাবনা ও রোগীর পরিবারের সঙ্গে ধস্তাধস্তির পালা, কারণ তারা সবাই পরিষ্কার জানত যে রোগীকে একবার হাসপাতালে নিয়ে গেলে পুনরায় সে আরোগ্য লাভ না করা বা তার মৃত্যু না হওয়া পর্যন্ত আর তার মুখ দেখতে পারবে না। কিছুটা দয়ামায়াও তো আশা করতে পারি আপনার কাছ থেকে, ডাক্তার সাহেব। তারা যে হোটেলে থাকতেন সেখানে পরিচারিকার কাজ করত যে মেয়েটা,
তার মা ম্যাডাম লরেট ডাক্তারের কাছে এই বলে অনুনয় করেছিল। তবে এই অনুনয়ের হয়তো প্রয়োজন ছিল না, কারণ করুণাবোধে অবশ্যই তার ছিল। কিন্তু তা কি কোনো কাজে আসতো? হাসপাতালে টেলিফোন না করে তো আর উপায় ছিল না তার। এবং তারপরেই রাস্তায় শব্দ শোনা যেত অ্যাম্বুলেন্সের। প্রথম প্রথম অ্যাম্বুলেন্সের শব্দ পেলে প্রতিবেশীরা জানালা খুলে চেয়ে চেয়ে দেখত, কিন্তু পরের দিকে এই শব্দ শুনতে পেলেই সবাই দ্রুত জানালা বন্ধ করে দেবার ব্যবস্থা করত। কিন্তু এইবার শুরু হতো রোগীকে নিয়ে বিরোধের দ্বিতীয় পর্যায়, অশ্রুবর্ষণ এবং অনুনয় বিনয়ের পালা, অর্থাৎ আবার সেই বিমূর্ত চিন্তাভাবনা। তখন কোনো উত্তপ্ত বিপর্যস্ত প্রায় রোগীর গৃহে চলতে থাকত উন্মত্ততার বিভিন্ন দৃশ্যের অবতারণা। কিন্তু প্রতি ক্ষেত্রেই ফলত সেই ফলই দাঁড়াত। রোগীকে হাসপাতালে স্থানান্তরিত করা হতো এবং তারপর ডাক্তার রিও সেখান থেকে বিদায় নেবার সুযোগ পেতেন। গোড়ার দিকে তিনি শুধু অ্যাম্বুলেন্সের জন্য হাসপাতালে টেলিফোন করে দিয়েই অন্য রোগী দেখার জন্য বেরিয়ে যেতেন। অ্যাম্বুলেন্স না পৌঁছানো অবধি অপেক্ষা করে এক জায়গায় বসে থাকতেন না। কিন্তু তাতে অবস্থা দাঁড়িয়েছিল যে তিনি সেখান থেকে চলে যাবার সঙ্গে সঙ্গে রোগীর আত্মীয়স্বজন অপর কেউ যাতে বাসায় ঢুকতে না পারে তার জন্য তালা লাগিয়ে পথ বন্ধ করে দিত। রোগীকে হাসপাতালে নিয়ে যেতে না দিলে নিজেদের ভেতর রোগ সংক্রামিত হওয়ার ভয় থাকে, তবু সেটাকেই তারা অনেকে শ্রেয় বলে ভাবত, কারণ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে দেওয়ার অর্থ যে কী তাও তারা জানত। এবং তারপরেই শুরু হতো তিরস্কার, দরজার ওপর প্রবল করাঘাত, কান্নাকাটি, পুলিশের আগমন এবং শেষ অবধি সৈনিকদের আবির্ভাব। সব রকমের বাধা পরাভূত করে জোর করে ছিনিয়ে নিয়ে যাওয়া হতো রোগীকে। এইভাবে প্রথম কয়েক সপ্তাহ ডাক্তার রিওকে বাধ্য হয়েই অ্যাম্বুলেন্স না আসা পর্যন্ত রোগীর বাসায় অপেক্ষা করতে হতো। কিন্তু পরে যখন থেকে প্রত্যেকটি ডাক্তারের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে একজন করে পুলিশ অফিসারও রোগীর বাসায় যাওয়া শুরু করে, তখন থেকে ডাক্তার রিওর প্রত্যেকটি রোগীর বাসায় অ্যাম্বুলেন্স না আসা অবধি অপেক্ষা করে বসে থাকার প্রয়োজন হতো না। তিনি একজনকে দেখা শেষ করেই অপর রোগীর বাসায় যেতে পারতেন। প্রথম যে সন্ধ্যায় ম্যাডাম লরেটের মেয়েকে দেখার জন্যে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়, পরবর্তী সব সপ্তাহে ডাক্তার রিওর কাছে মনে হতো সেই একই রকম। চারদিকে পাখা এবং কৃত্রিম ফুল দিয়ে সাজানো একটা ছোট ফ্ল্যাটের ভেতর পথ দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সেদিন তাকে। কেমন একটা অনিশ্চিত হাসি হেসে রোগীর মা ডাক্তারকে অভ্যর্থনা জানিয়েছিলেন। ওহ, সবাই যে রোগের কথা বলাবলি করছে তা যেন আমার বাছারে না ধরে থাকে। তার দেহের ওপর চাপা দেয়া পুরু চাদর এবং গায়ে জামা সরিয়ে ডাক্তার একদৃষ্টিতে চেয়ে দেখছিলেন রোগীর উরু এবং পেটের উপরে লাল চাকা চাকা দাগ, তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের স্মৃতি। একবার সেদিকে দৃষ্টি দেওয়ার পরই রোগীর মা আর নিজেকে সংযত রাখতে পারেননি। দুঃখ বেদনায় চিৎকার করে কেঁদে উঠেছিল। তারপর থেকে প্রত্যেক সন্ধ্যায় তিনি যেখানেই রোগী দেখতে গিয়েছেন সেখানেই দেখেছেন রোগীর বিভিন্ন অঙ্গের এবং পেটের এই মারাত্মক লাল চিহ্নের ওপর দৃষ্টি পড়ার সঙ্গে শোকে দুঃখে মোহমান প্রত্যেক মাকেই এমনিভাবে বিলাপ করতে। তারপরে দুখানা হাত এসে প্রবল আবেগের সঙ্গে জড়িয়ে ধরত ডাক্তার রিওর দু বাহু। বাধাহীন স্রোতের মতো বেরিয়ে আসত বাক্যের ধারা। শুরু হতো অজস্র রকমের অঙ্গীকার এবং কান্নাকাটি। অ্যাম্বুলেন্সের বিপদমূলক ঘণ্টাধ্বনি যতই কাছে আসত ততই ঘন ঘন তার চোখের সামনে অবতারণা হতে থাকত শোক এবং বেদনা প্রকাশের বিভিন্ন দৃশ্যের। কিন্তু মানুষের বেদনার সব প্রকাশই যেমন নিরর্থক অসার, এগুলোও ঠিক তেমনি। প্রতিদিন সন্ধ্যায় দীর্ঘ সময় ধরে পরপর এই একই দৃশ্যের অবতারণা হতো তার চোখের সামনে। সেই একই দৃশ্য যেন আসত ফিরে ফিরে। এছাড়া চাইবার মতো তেমন অন্য কিছুই যেন ছিল না ডাক্তারের তখন। বিমূর্ত চিন্তার মতোই প্লেগও যেন তখন হয়ে দাঁড়িয়েছিল বিরক্তিকরভাবে একঘেয়ে। চারদিকে যা কিছু ঘটছিল তার ভেতর একটা উপাদানই দেখা যেত পরিবর্তনশীল, এবং সে উপাদান ডাক্তার রিও নিজে। স্ট্যাচু অফ রিপাবলিকের পাদমূলে দাঁড়িয়ে সেটাই যেন তিনি সেদিন সন্ধ্যায় উপলব্ধি করছিলেন। কিছুক্ষণ পূর্বে র্যাবেয়ারকে যে হোটেলে ঢুকতে দেখেছিলেন সেই দিকে চেয়ে থাকতে থাকতে একটা জিনিসই তিনি সেদিন অনুভব করছিলেন, যে একটা ঊষর নির্লিপ্ততা যেন ক্রমেই তার চেতনাকে আচ্ছন্ন করে ফেলছিল। অবসাদময় একটার পর একটা সপ্তাহ এইভাবে কেটে গেল। সন্ধ্যার পর সন্ধ্যা পার হয়ে গেল। শহরের অধিবাসীরা দলে দলে রাস্তায় বেরিয়ে এসে সেই একই উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ঘোরাফেরা করে কাটিয়ে দিল। কিন্তু তারপর ডাক্তার রিওর যেন একটা শিক্ষা লাভ হলো। দয়ামায়ার প্রশ্রয় দেবেন না বলে তিনি যে নিজের হৃদয়কে শক্ত করেছিলেন তার আর যেন প্রয়োজন ছিল না।
মানুষ যখন দেখে যে দয়ামায়া এগুলো অর্থহীন, তখন সে আপনা থেকেই সেইগুলোর প্রভাব কাটিয়ে উঠতে সক্ষম হয়। তার হৃদয় যে ক্রমেই অন্তর্মুখী হয়ে উঠছিল, মনের ভেতর এইরকম একটা অনুভূতি জাগিয়ে তিনি যেন কিছুটা সান্ত্বনা লাভ করলেন। দিনের পর দিন যে দুঃসহ কষ্টকর বোঝা তাকে বইতে হচ্ছিল, তার ভেতর এটাই ছিল তার কাছে একমাত্র সান্ত্বনা। তিনি জানতেন এর ফলে তার দায়িত্ব সহজ হয়ে আসবে। সুতরাং তিনি মনে মনে আনন্দ অনুভব করলেন। সেদিন ভোর 2টোর দিকে যখন ডাক্তার বাসায় ফিরলেন এবং তাকে তার দিকে শূন্য দৃষ্টিতে চাইতে দেখে তার মা যখন একটু চমকে উঠলেন, তখন তিনি যেন সেই জিনিসটার জন্য পরিতাপ করলেন, যেটাকে সেই মুহূর্তে ডাক্তার একমাত্র উপশম বলে ভাবতে পারতেন। বাস্তব সত্তাহীন কোনো কিছুর সঙ্গে যদি নিরন্তর তোমাকে সংগ্রাম করতে হয়, তাহলে তার কিছু কিছু অভিব্যক্তি তোমার চেহারার মধ্যেও থাকা যে প্রয়োজন। কিন্তু রাবেয়ারও সেটা অনুধাবন করবেন তা আশা করা কি সম্ভব? তার দৃষ্টিতে তার সুখের অন্তরায় যদি কিছু থাকে, তা হলো এই বিমূর্ত চিন্তাভাবনা। বাস্তবে কি ডাক্তার রিও স্বীকার করলেন এই সম্পর্কে হয়তো রাবেয়ারের কথাই ঠিক, কিন্তু তিনি এও জানতেন যে এই বিমূর্ত চিন্তাভাবনার আবেদন অনেক সময় মানুষের কাছে সুখের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে, এবং তখন হয়তো কেবল তখনই একে মূল্য না দিয়ে আর উপায় থাকে না। এবং ঠিক এই জিনিসটাই যে রাবেয়ারের জীবনেও ঘটতে যাচ্ছিল, সেটা ডাক্তার জানতে পারলেন যখন আরও বেশ কিছুদিন পরে রাবেয়া তার নিজের সম্পর্কে বহু কথা ডাক্তারকে বললেন। এইভাবে প্রত্যেকের ব্যক্তিগত সুখের আকাঙ্ক্ষা এবং প্লেগ সম্পর্কিত তার বিমূর্ত চিন্তাভাবনার মধ্যে নিরন্তর যে একটা নিষ্ফল দ্বন্দ্ব চলছিল, এবং দীর্ঘদিন ধরে যে দ্বন্দ্বই হয়ে উঠছিল আমাদের শহরে জীবনধারার প্রধান অঙ্গ, রাবেয়ারও তখন তা উপলব্ধি করতে সক্ষম হলেন। তবে এটা অবশ্য সত্য যে তার উপলব্ধি ছিল ডাক্তার রিওর নিজের উপলব্ধি থেকে সম্পূর্ণ ভিন্ন স্তরের। একজনের দৃষ্টিতে যা ছিল শুধু কতগুলো চিন্তাভাবনা, অবাস্তব তত্ত্ব, অপর কারো দৃষ্টিতে তাই হয়ে উঠল সত্য, বাস্তবের স্বরূপ। প্লেগের প্রথম মাসটা শেষ হলো এক বিরাট নিরাশার মধ্য দিয়ে। একদিকে যেমন প্লেগের প্রকোপ হঠাৎ আবার মারাত্মক হয়ে উঠল, অন্যদিকে শোনা গেল ফাদার প্যানালুর, সেই জেসুইট যাজক যিনি রোগাক্রান্ত মিশেলকে পথের মাঝে হাত বাড়িয়ে সাহায্য করেছিলেন, তার এক নাটকীয় ধর্ম উপদেশ। ওরাও এর ভৌগোলিক সোসাইটিতে তার বিশেষ অবদানের জন্য তিনি ইতিমধ্যেই কিছুটা প্রতিষ্ঠা অর্জন করেছেন, কিন্তু এক্ষেত্রেও তার বেশিরভাগ অবদান ছিল প্রাচীন উৎকীর্ণ বিষয়ক গবেষণা কাজের উপর। এ সম্পর্কে তিনি ছিলেন একজন প্রামাণিক মতের, কিন্তু সাম্প্রতিককালের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের ওপর পরপর কয়েকটা বক্তৃতা দানের ফলে তিনি তার বিশেষ অবদানের ক্ষেত্রে বাইরের লোকের মাঝেও খ্যাতি লাভ করেছিলেন। এ ব্যাপারে তার ভূমিকা ছিল খ্রিস্টীয় ধর্মতত্ত্বের মধ্যে যা কিছু নিখাদ এবং খাঁটি, যা একদিকে যেমন সাম্প্রতিককালের ধর্মবিষয়ক শৈথিল্যকেও মার্জনার চোখে দেখতে নারাজ, তেমনি আবার যারা অতীতের দোহাই দিয়ে আধুনিক জ্ঞানবিজ্ঞানের প্রসারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, তাদেরকেও সমর্থন দান করতে অসম্মত, তারই একজন সাহসী প্রবক্তা হিসেবে। এই সব বক্তৃতা দানকালে তার শ্রোতৃবর্গ যাতে কঠিনভাবে আঘাত পায়, এমন কিছু তাদের স্খালন এবং দুর্বলতা তাদের চোখের সামনে তুলে ধরতেও তিনি দ্বিধাবোধ করতেন না। এইসব কারণেই তিনি স্থানীয় যশস্বী ব্যক্তিদের একজন হয়ে উঠেছিলেন। প্রথম মাসের শেষের দিকে চার্চের কর্তৃপক্ষ স্থির করলেন যে চার্চ ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে তার নিজস্ব হাতিয়ারের সাহায্যে প্লেগের বিরুদ্ধে এক সংগ্রাম শুরু করবে। তারা একটা প্রার্থনা সপ্তাহ উদযাপনের আয়োজন করলেন। স্থির হলো যে যিনি নিজেও প্লেগের শিকার হয়েছিলেন, সেই মহাপ্রাণ ব্যক্তি সেন্ট রচের উদ্দেশ্যে রবিবারে এক বিরাট ভোজ উৎসব উদযাপনের মধ্য দিয়ে জনসাধারণের ধর্মানুরক্তি প্রদর্শন সম্পন্ন হবে। এই উপলক্ষে জনসাধারণকে ধর্মীয় বাণী শোনাবার জন্যে ফাদার প্যানালুকেও আমন্ত্রণ জানানো হলো। ফাদার প্যানালু তখন সেন্ট আগস্টান এবং আফ্রিকান চার্চের ওপর যে গবেষণা কাজে লিপ্ত ছিলেন, এবং যার জন্য তিনি ইতিমধ্যেই জেসুইট পর্যায়ে যথেষ্ট মর্যাদা লাভ করেছিলেন, তা এক পক্ষকাল সময়ের জন্য স্থগিত রাখলেন। স্বভাবত উৎসাহী এবং আবেগপ্রবণ হওয়ায় তিনি প্রবল আগ্রহের সঙ্গে এই দায়িত্ব নিজের স্কন্ধে তুলে নিলেন এবং পরিপূর্ণভাবে এই কাজে আত্মনিয়োগ করলেন। এই উপলক্ষে তিনি যে ধর্মীয় বাণীটা শোনান, তা আগে থেকেই সাধারণের মধ্যে আলোচনার বিষয়বস্তু হিসেবে চালু ছিল, এবং তিনি যেদিন তার বাণী দান করেন, সেই দিনকে সমকালীন ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হয়ে থেকে যায়।
প্রার্থনার সপ্তাহ উপলক্ষে চার্চে যে ধর্মীয় অনুষ্ঠান হয় তাতে জনসমাবেশ হয়েছিল প্রচুর। এ থেকে অবশ্য এটা ধরে নেওয়া সঙ্গত হবে না যে সাধারণ সময়েও ওরাওয়ের অধিবাসীরা ধর্মের প্রতি বিশেষ অনুরাগ প্রদর্শন করে থাকে। উদাহরণস্বরূপ, রবিবারের সকালগুলোয় কে পার্কে যাবে আর কে সমুদ্র স্নানে যাবে এই নিয়ে শহরের অধিবাসীদের মধ্যে যেন রীতিমতো একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। অথবা এটাও অনুমান করা ভুল হবে যে হঠাৎ বোধহয় তারা যেন বিশেষ আলোর সন্ধান পেয়েছিল, আর তারই ফলে তাদের সবার অন্তরে একটা বিরাট পরিবর্তনের সূচনা হয়েছিল। তবে এটা সত্যি যে হঠাৎ শহরের গেট বন্ধ হয়ে যাওয়ায় এবং বন্দরের সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়াতেই সমুদ্র স্নানের ব্যাপারটা তাদের কাছে অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছিল। অধিকন্তু তাদের মনের অবস্থাও তখন ঠিক স্বাভাবিক ছিল না। তাদের ওপর যে কত বড় একটা বিপর্যয় নেমে এসেছে সেটা নিজেরা স্বীকার না করলেও সুনিশ্চিত একটা পরিবর্তন যে ইতিমধ্যে ঘটেছে অত্যন্ত সুস্পষ্ট কারণে সেটা অনুভব না করে তাদের উপায় ছিল না। কিন্তু তা সত্ত্বেও তাদের অনেকেই তখনও পর্যন্ত মনে মনে আশা পোষণ করত যে এই বিপর্যয়ের উপশম হবে এবং তারা নিজেরা এবং তাদের নিজেদের পরিবারবর্গ কোনো না কোনো প্রকারে প্লেগের আক্রমণের হাত থেকে রেহাই পাবে। সুতরাং নিজেদের আচার আচরণের পরিবর্তনের জন্য কোনো রকম বাধ্যবাধকতা অনুভব করত না তখনও তারা। তাদের কাছে প্লেগ ছিল যেন এক অবাঞ্ছিত অতিথির মতো। সে যেমন এসেছে তেমনি অপ্রত্যাশিতভাবে নিজ থেকেই একদিন বিদায় নেবে, এই ছিল তাদের ধারণা। তারা শঙ্কিত হয়েছিল সত্যি, কিন্তু অবস্থা তাদের জন্যে তখনও তাদের কাছে অতখানি নৈরাশ্যজনক হয়ে ওঠেনি। যখন প্লেগ তাদের কাছে নিজেদের অস্তিত্বের পেশি স্বরূপ বলে মনে হতে পারত, যখন জীবনকে এক মহা আশীর্বাদ স্বরূপ তারা ভোগ করে আসছিল, সংক্ষেপে একটা কিছু পরিবর্তনের আশা করছিল তখনও তারা। ধর্মের ব্যাপারে যেমন অন্যান্য সমস্যার সম্পর্কেও ঠিক তেমনি প্লেগ তাদের মধ্যে এমন একটা মানসিক অবস্থা সৃষ্টি করেছিল যাকে যেমন একদিকে ঠিক নির্লিপ্ততা বলা চলে না, তেমনি আবার অতিমাত্রায় উৎসাহ বা কৌতূহলও বলা চলে না। যে মানসিক অবস্থায় একমাত্র সঠিক নামকরণ হতে পারে নিরাসক্তি। ডাক্তার রিও একজন চার্চগামী ব্যক্তিকে যে মন্তব্য করতে শুনেছিলেন, আজ যাই হোক, এর দ্বারা তো আর কিছু ক্ষতি হচ্ছে না আমাদের। যেসব মানুষ প্রার্থনার সপ্তাহে যোগ দিয়েছিলেন তাদের অনেকের মুখ থেকেই এই একই মন্তব্যের প্রতিধ্বনি শোনা যেতে পারত। এমনকি তারিও পর্যন্ত, যেখানে নোটবুকে লিপিবদ্ধ করেন যে চীন দেশের লোকেরা এই অবস্থায় প্লেগের দেবতাকে প্রসন্ন করবার জন্যে তার সামনে তাম্বুরা বাজাতে থাকে। তারপরেই আবার মন্তব্য করেন যে ব্যবহারিক ক্ষেত্রে এই তাম্বুরি বাজানোটা অন্যান্য রোগ প্রতিষেধক ব্যবস্থার সঙ্গে তুলনীয় এবং সত্যিই যে অধিক ফলদায়ক নয় তা বলা শক্ত। শেষে গিয়ে শুধু এই মন্তব্যটুকু যোগ করেন যে এই বিতর্কের মীমাংসার জন্যে প্লেগের দেবতা বলে সত্যি কোনো কিছুর অস্তিত্ব আছে কিনা সেটাই আমাদের প্রথম জানার দরকার, এবং যেহেতু সে বিষয়ে আমরা সম্পূর্ণ অজ্ঞ, সুতরাং এ ব্যাপারে আমরা যে মতামত গড়ে থাকি না কেন তা আপনা থেকেই বাতিল হয়ে যেতে বাধ্য। যা হোক, সারা প্রার্থনার সপ্তাহ ধরে শহরের প্রধান গির্জায় প্রায় সব সময় দেখা যেতে লাগল অসংখ্য প্রার্থনাকারী মানুষের ভিড়। প্রথম ২-৩ দিন অনেকেই গির্জার বারান্দায় বাইরে দাঁড়িয়ে থাকত, বারান্দার সামনের পথে এবং ডালিম গাছের তলায় দাঁড়িয়ে অপেক্ষা করত। দূর থেকে শুনত গির্জার ভেতর মিলিত কণ্ঠের প্রার্থনা এবং আহ্বানের শেষ মন্ত্রধ্বনি উচ্ছল তরঙ্গের মতো প্রবল উচ্ছ্বাসে স্ফীত হয়ে উঠছে, যার পশ্চাতের প্রবাহ আশেপাশের রাস্তায় পর্যন্ত গিয়ে আছড়ে পড়ছিল যেন। কিন্তু তাদের ভিতর থেকে কেউ অগ্রগামী হয়ে গিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে যেটুকু দেরি, তারপরেই দেখতে দেখতে সবাই গির্জার ভেতর গিয়ে ঢুকতে শুরু করল। প্রার্থনা এবং আহ্বানে কণ্ঠ মেলাতে লাগল। রবিবারের দিন যখন ফাদার প্যানালুর বাণী দেবার সময় আসলো, দেখা গেল উপাসনাকারীরা গির্জার প্রধান অংশ ছাপিয়ে সিঁড়ি বেয়ে নেমে আশপাশের সংলগ্ন সমস্ত স্থান ভরে ফেলছে। আগের দিন থেকেই সমস্ত আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সেদিন সকাল থেকেই প্রবল বর্ষণ শুরু হলো। যারা গির্জার বাইরে দাঁড়িয়েছিলেন তারা সবাই একে একে মাথার ছাতি খুলে ধরলেন। যখন ফাদার প্যানালু
প্রচার বেদির ওপর গিয়ে আরোহণ করলেন। দেখলেন গির্জার অভ্যন্তরভাগ ধূপের মৃদু সুবাস এবং সিক্ত জামাকাপড়ের গন্ধে ভরে উঠেছে। ফাদার প্যানালুর দৈহিক গঠন ছিল বলিষ্ঠ, উচ্চতা মাঝারি। বেদির সামনের দিকে এগিয়ে গিয়ে তার প্রকাণ্ড থাবায় বেদির চারপাশে ঘেরা কাঠের রেলিং জাপটে ধরে কিছুটা ঝুঁকে পড়ে যখন তিনি দাঁড়ালেন, তখন মনে হতে লাগল শুধু একটা কৃষ্ণবর্ণ বিরাট দেহকাণ্ড যেন সেখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। দেহকাণ্ডের ওপর বসানো একজোড়া গোলাপি গাল আর চোখে লাগানো একজোড়া চকচকে স্টিলের ফ্রেমের চশমা। বলিষ্ঠ আবেগময় কণ্ঠে বক্তৃতা দেওয়াই তার অভ্যাস, এবং তার গলার স্বর গিয়ে পৌঁছাত বহুদূর। সমবেত উপাসনাকারীদের উদ্দেশ্য করে তিনি যখন সুস্পষ্ট এবং জোরালো কণ্ঠে এই বলে তার বাণী শুরু করলেন, ভাতৃবৃন্দ, যে এক কঠিন বিপর্যয় নেমে এসেছে আপনাদের ওপর, কিন্তু ভাতৃবৃন্দ, এই বিপর্যয় আপনাদেরই কৃতকর্মের প্রতিফল। তখন উচ্চকিত বিস্ময়ের একটা মৃদু কম্পন সামনে শ্রোতৃবর্গের ভেতর থেকে শুরু হয়ে বারান্দার বাইরে গিয়ে নিচে বৃষ্টির ভেতর দাঁড়িয়েছিল যে বিরাট জনসমষ্টি, তাদের ভেতর পর্যন্ত পৌঁছে গেল। কিন্তু ঠিক পরবর্তী মুহূর্তেই তিনি যে কথাগুলো উচ্চারণ করলেন, নিখুঁত যুক্তির বিচারে তাদের সঙ্গে তার এই নাটকীয় মুখবন্ধের কোনোরকম যোগসূত্র ছিল না যেন। তবে যতই তিনি অগ্রসর হতে থাকলেন, ততই তার শ্রোতাবর্গের কাছে সুস্পষ্ট হয়ে উঠতে লাগল যে একজন সুদক্ষ বাগ্মীর বিশিষ্ট কৌশল হিসেবে তার সমগ্র উপদেশবাণীর সারাংশ তিনি একটা প্রচণ্ড মুষ্ঠাঘাতের মতো প্রারম্ভেই তার শ্রোতৃবর্গের দিকে ছুঁড়ে মেরেছেন, এবং তারপরেই মিশর থেকে ইহুদিদের প্রস্থানের সময়কার মিশরে প্লেগের, অর্থাৎ বাইবেলে যে বর্ণনা আছে তারই মূল উদ্ধৃতি দিয়ে বলে চললেন, ইতিহাসে প্রথম যখন এই বিপর্যয়ের আবির্ভাব হয়, তখন একে ব্যবহার করা হয়েছিল তাদেরই প্রতি আঘাত হানার অস্ত্র হিসেবে। ফেরাউন স্রষ্টার ইচ্ছার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিল, তাই প্লেগের বিপর্যয় নেমে এসেছিল তার ওপর, যাতে করে সে স্রষ্টার ইচ্ছার কাছে অনুনয় জানাতে বাধ্য হয়। এইভাবে মানুষের উষাকাল থেকেই প্লেগকে প্রেরণ করা হয়েছে, যারা উদ্ধত এবং গর্বিত হৃদয়, তাদের দর্পচূর্ণ করবার জন্যে তাদের বিরুদ্ধে স্রষ্টার অভিশাপ হিসেবে। যারা স্রষ্টার আদেশ এবং নির্দেশের বিরুদ্ধাচারণ করতে চেয়েছে, তাদেরকে হতমান করবার জন্যে। সুতরাং বন্ধুগণ, এই বিষয়টি আপনারা গভীরভাবে চিন্তা করুন এবং আসুন আমরাও নতজানু হয়ে স্রষ্টার কাছে নিজেদেরকে সমর্পণ করি। ইতিমধ্যে বাইরে প্রবল বর্ষণ শুরু হয়েছিল। গির্জার পূর্বাংশে জানালার ওপর অবিরাম বাড়িপাতের ফলে চারপাশের স্তব্ধতা যেন আরও গভীর হয়ে উঠেছিল। ফাদার প্যানালুর এই আবেদন যখন সেই নিস্তব্ধতা পেরিয়ে শ্রোতাবর্গের কাছে পৌঁছাতে লাগল, তখন আপনা থেকেই তাদের মন একটা সহজ বিশ্বাসে নুয়ে এলো যেন। অনেকেই মুহূর্ত কয়েক ইতস্তত করে বসবার আসন ছেড়ে নেমে আসতেই নতজানু হয়ে বসে পড়লেন। অপর যারা ছিলেন তারাও এদের দৃষ্টান্ত অনুসরণ করাটাকেই সঙ্গত বলে মনে করলেন, এবং ক্রমেই সেটা বিস্তার লাভ করতে লাগল, যার ফলে অল্প সময়ের ভেতর দেখা গেল গির্জার এক প্রান্ত থেকে অপর প্রান্ত অবধি সবাই নতজানু হয়ে প্রার্থনায় নিমগ্ন। তাদের নড়াচড়ার সময় চেয়ারের ক্ষীণ শব্দ ছাড়া একটা শান্ত নীরবতায় ভরে গেল সব কিছু মুহূর্তের মধ্যে। ফাদার প্যানালু এবার তার দীর্ঘ চওড়া দেহটিকে সোজা করে দাঁড়ালেন, সমস্ত বুক ভরে নিঃশ্বাস নিলেন একবার, তারপর উচ্ছল আবেগে বয়ে চলল তার ধর্মীয় বাণীর স্রোতধারা। যতই তিনি অগ্রসর হতে থাকলেন, ততই তার গলার স্বর আবেগময় এবং গুরুগম্ভীর শোনাতে লাগল। প্লেগের আবির্ভাব হয়েছে যে এখানে, তার অর্থ আমাদের নিজেদের সম্পর্কে ভেবে দেখবার সময় এসেছে। যারা বরাবর ন্যায় এবং সত্যের পথে চলে এসেছেন, তাদের শঙ্কিত হবার তেমন কিছু নেই, কিন্তু যারা অন্যায় এবং অন্য কাজে লিপ্ত, তাদের হৃদয় সঙ্গত কারণেই কম্পিত হবে। সমগ্র পৃথিবীটাই যেন মহান স্রষ্টার কাছে শস্য মাড়াইয়ের এক বিরাট খামার শুরু, আর এই প্লেগ হচ্ছে তার হাতে শস্য মাড়াইয়ের দণ্ড। যতদিন পর্যন্ত তিনি শস্য ঝেড়ে আবর্জনামুক্ত করে গুছিয়ে না তুলতে পারছেন, ততদিন পর্যন্ত তার অনমনীয় ইচ্ছা অনুসারে মাড়াইয়ের দণ্ড তার কাজ চালিয়ে যাবে। কিন্তু আমরা তো জানি, শস্যের চেয়ে আবর্জনার ভাগই বেশি। ডাক আসে অনেকেরই, কিন্তু শেষ নির্বাচন লাভ করে যারা, তাদের সংখ্যা তো চিরদিনই অত্যন্ত নগণ্য।
তবুও এই বিপর্যয় স্রষ্টার সম্পূর্ণ নিজের ইচ্ছাকৃত নয়। দীর্ঘদিন ধরে আমরা অন্যায় এবং অসত্যকে প্রশ্রয় দিয়ে এসেছি, তাদের প্রতি চোখ বন্ধ করে থাকতে চেয়েছি। দীর্ঘদিন ধরে আমরা অত্যন্ত সহজেই স্রষ্টার অপার করুণা এবং তার স্বেচ্ছাকৃত ক্ষমাকে নিশ্চিত নির্ভর বলে ধরে নিয়েছি। ভেবেছি শুধু অনুশোচনায় শেষ মুহূর্তে সবকিছু পাইয়ে দেবে আমাদেরকে। আমাদের ভেতর নিষিদ্ধ বলে কিছু নেই। সবাই আমরা একটা তৃপ্তিদায়ক নিশ্চিত আশ্বাসের মধ্যে বাস করে চলেছি। সবাই ধরে নিয়েছি নির্ধারিত দিনটি উপস্থিত হলে সব রকমের পাপকার্য পরিত্যাগ করে শুধু অনুশোচনার দ্বারা পরিত্রাণ লাভ করব। এবং এই নির্ধারিত দিনটি যতদিন না আসছে, জীবনের সবচেয়ে সহজ পথ হচ্ছে সামনে প্রলোভন যা কিছু আসবে বিনা দ্বিধায় তারই দিকে এগিয়ে যাওয়া। তারপর প্রতিফল যদি কিছু থাকে তার জন্যে স্রষ্টার নিশ্চিত করুণা তো আছেই। দীর্ঘদিন ধরে অপার করুণার দৃষ্টি নিয়ে তিনি চেয়ে থেকেছেন এই শহরের দিকে। কিন্তু কতদিন আর তিনি এমনিভাবে অপেক্ষা করে থাকবেন? তার যে চিরন্তন আশা, তা আমরা দীর্ঘদিন ধরে পূরণ হতে দিইনি। সেই বিশেষ ক্ষণটাকে পিছিয়ে দিয়েছি বারে বারে। আর তারই ফলে আজ তিনি ভয়ঙ্কর রুষ্ট হয়েছেন। বিমুখ হয়ে তার করুণার দৃষ্টি ফিরিয়ে নিয়েছেন আমাদের এই শহরের উপর থেকে। তার যে করুণার দৃষ্টি এতদিন আমাদের চলার পথকে আলোকিত করে রেখেছিল, তা আজ অপসারিত অন্ধকারের ভেতর পথ হাতড়াচ্ছি আমরা সবাই। প্লেগের দুর্যোগের তমস্যায় আমাদের সামনের পথ আচ্ছন্ন। অশান্ত ঘোড়া দীর্ঘ সময় বাঁধা থাকলে যেমন থেকে থেকে একটা নাকের শব্দ করে, সমবেত উপাসনাকারীদের ভিড়ের ভেতর থেকে কে যেন তেমনই একটা ছোট্ট শব্দ করে উঠল। এদিক ওদিক চেয়ে ফাদার প্যানালু যেন ক্ষণিক বিরতি দিলেন। তারপর কিছুটা নিম্নস্বরে আগের মতো চলতে থাকল ধর্মীয় বর্ণনা। সুবর্ণযুগের পুরাকাহিনীতে আমরা পড়েছি যে রাজা আম্বর্টোর আমলে সারা ইতালি জুড়ে এক ভয়ঙ্কর প্লেগের প্রাদুর্ভাব হয়। তার নিষ্ঠুরতম ধ্বংসলীলা চলেছিল রোম এবং প্যাভিয়ায়। এই ধ্বংসলীলা এতই ভীতিপ্রদ যে সেখানে প্লেগে যত লোকের মৃত্যু হয়েছিল তাদের সবাইকে কবর দিতে পারে এমন যথেষ্ট সংখ্যক লোক আর জীবিত ছিল না তখন। এমনই সময় সেখানে দুজন স্বর্গীয় দূতের আবির্ভাব ঘটতে দেখা যায়। তাদের একজন সৎ আর একজন অসৎ প্রকৃতির। তারপরেই সবাই দেখতে পায় এই সৎ প্রকৃতির স্বর্গীয় দূত অসৎ প্রকৃতির স্বর্গীয় দূতটাকে, যার হাতে ছিল মস্ত এক শিকারের বর্শা, আদেশ করছে তার সেই বর্শা দিয়ে বিভিন্ন বাড়িতে আঘাত হানতে, এবং সে যে বাড়িতে যে কয়েকবার আঘাত করছে সঙ্গে সঙ্গে সেই বাড়ি থেকে ততটা মৃতদেহ যেন আপনা থেকেই অদৃশ্য হয়ে যাচ্ছে। এবার ফাদার প্যানালু তার দুই বাহু খোলা বারান্দার দিকে প্রসারিত করে ধরলেন, যেন বাইরে দোদুল্যমান বৃষ্টির পর্দার আড়ালের কোনো কিছুর প্রতি তিনি ইঙ্গিত করতে চাইছিলেন। ভাইসব, তিনি আবার উচ্চস্বরে বলে চললেন, সেই মারাত্মক শিকার শুরু হয়েছে এবং শহরের পথে পথে ছড়িয়ে রয়েছে তার ধ্বংসলীলা। ওই দেখুন, এখনও আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে মহামারী স্বর্গীয় দূত, লুসিফারের মতো অধর দেহকান্তি তার। পৃথিবীতে যত কিছু অমঙ্গল এবং অসত্য আছে তারই উজ্জ্বল প্রতিমূর্তি যেন সে। আপনারই বাড়ির ছাদের ওপর শূন্যে ঘুরছে সে। ওই দেখুন, তার দক্ষিণ হাতে প্রকাণ্ড এক বর্শা, যে কোনো মুহূর্তে আঘাত হানবার জন্য প্রস্তুত হয়ে রয়েছে, আর বাম হাতটাও প্রসারিত করে রেখেছে অপর কারো না কারো বাড়ির দিকে। হয়তো এই মুহূর্তে আপনার বাড়ির দিকেই সঠিক অঙ্গুলি নির্দেশ করছে সে। তার জ্বলন্ত বর্ষার সশব্দ আঘাত পড়ছে আপনার দরজার ওপর, ভেঙে ফেলছে দরজা। প্লেগ হয়তো এখন আপনার বাড়িতেই ঢুকে পড়ছে, আপনার শোবার ঘরে গিয়ে জেকে বসেছে, আপনার ফেরার অপেক্ষা করছে। বিশ্ববিধানের মতোই অবশ্যম্ভাবী সে। অসীম তার ধৈর্য, প্রতি মুহূর্তের জন্যে সে সজাগ, শুধু সময় গুনে চলেছে সে। আঘাত করবে বলে যদি সে তার হাত একবার উত্তোলিত করে, বিশ্বব্রহ্মাণ্ডে এমন কোনো শক্তি নেই। এমনকি আমার কথাগুলো বিশেষভাবে লক্ষ্য করবেন। মানুষের এত গর্বের যে আবিষ্কার, সেই বিজ্ঞানের শক্তি তারও সাধ্য নেই যে সে সেই হাতকে প্রতিরোধ করে। খামারে শস্য মাড়াইয়ের সময় তুষ যেমন চারদিকে নিক্ষিপ্ত হয়, তেমনি দুঃখ এবং যন্ত্রণার যে রক্তাক্ত খামারের ওপর আমরা সবাই রয়েছি, সেখানে থেকে যে কোনো মুহূর্তে আমরাও তুষের মতোই দূরে ছিটকে পড়ব।
এরপরেই ফাদার প্যানালুর বক্তৃতা উচ্ছল আবেগময় হয়ে উঠল। শস্য মারাই দণ্ডের যে প্রতীক তিনি কিছু আগে ব্যবহার করেছিলেন, সেই একই প্রতীকের আশ্রয় নিয়ে শ্রোতাদের উদ্দেশ্য করে বলে চললেন, কল্পনা করুন, বিরাট আকারের একটা কাঠের দণ্ড যেন সারাক্ষণ এই শহরে বনবন করে ঘুরছে। সামনে যা কিছু পাচ্ছে এলোপাতাড়ি আঘাত করছে, আবার শূন্যে উপরের দিকে উঠে যাচ্ছে সেই দণ্ড, আর বৃষ্টির ধারার মতন তার গা থেকে রক্তের ধারা ছিটকে পড়ছে চারদিকে, এবং নিচে চারদিকে ধ্বংস এবং হত্যাকাণ্ডের চিহ্ন সুস্পষ্ট। এ যেন সত্যের ফসল উৎপাদনের জন্যে বীজ বপনের সময়ের জন্য প্রস্তুতি। এই দীর্ঘ একটানা বক্তৃতার পর ফাদার প্যানালু কিছুক্ষণের জন্য থামলেন। তার মাথার চুল ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়েছিল কপালের উপর, সমস্ত শরীর থরথর করে কাঁপছিল, আর তার হাত বেয়ে সেই কম্পন ছড়িয়ে পড়েছিল যেন প্রচার বেদী পর্যন্ত। আবার যখন বক্তৃতা শুরু করলেন, তার গলার স্বর অনেক নিচু, কিন্তু শ্রোতাবর্গের প্রতি অভিযোগের আবেগে কম্পমান। দেখুন, নিজেদের সম্পর্কে গভীরভাবে চিন্তাভাবনা করবার সময় এখন আমাদের সামনে উপস্থিত। আমরা বরাবর এরকম একটা বিশ্বাসকে লালন করে এসেছি যে অন্তত রবিবারটায় যদি গির্জায় গিয়ে প্রার্থনা সভায় যোগ দেই, তাহলে সপ্তাহের বাকি দিনগুলোর জন্য আমরা সম্পূর্ণ মুক্ত, যথেচ্ছভাবে চলাফেরা করতে আর কোনো বাধা নেই। অত্যন্ত সহজভাবে বিশ্বাস করে এসেছি ধর্মের প্রতি অবহেলাজনিত আমাদের যে অপরাধ, তার খালনের জন্য সংক্ষিপ্ত কিছু কিছু বাহ্যিক অনুষ্ঠান পালন আর সপ্তাহে একদিন করে গির্জার উপাসনা, সভায় কিছুক্ষণ কাটিয়ে এগুলোই যথেষ্ট। কিন্তু সত্যি স্রষ্টা এই ধরনের উপহাসের পাত্র নন। সৃষ্টির প্রতি তার যে অপরিসীম ভালোবাসা, এই সামান্য মিলনে তা পরিতৃপ্ত হওয়া সম্ভব নয়। তিনি আরও ঘন ঘন এবং আরও দীর্ঘ সময় ধরে আমাদেরকে কাছে পেতে চান। এটাই তার ভালোবাসার একমাত্র ধরন। দীর্ঘদিন ধরে আমাদের সাহচর্যের প্রত্যাশা করেছেন তিনি, কিন্তু ব্যর্থতার জন্য আজ তিনি আমাদের প্রতি বিমুখ, আর তারই ফলে আজ আমাদের ওপর নেমে এসেছে এই বিপর্যয়। সৃষ্টির আদিকাল থেকে শুরু করে যখনই কেউ বা কোনো শহর তার ইচ্ছার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছে, তখনই তাদের ওপর নেমে এসেছে ঠিক এই ধরনের বিপর্যয়। আমরাও সেই একই শিক্ষার সম্মুখীন হয়েছি, যে শিক্ষা একদিন পেতে হয়েছিল কেইন এবং তার সন্তান সন্ততিদের, সডম বা সোমবাইন শহরের অধিবাসীদের, জব এবং ফেরাউনকে এবং আরও অনেককে, যারা স্রষ্টার ভালোবাসা এবং করুণার প্রতি নিজেদের হৃদয়কে পাষাণ করে তুলতে চেয়েছিল তাদের মতো। যেদিন থেকে আমাদের জন্যে এবং মহামারীর জন্যে শহরের গেট বন্ধ হয়ে গেছে, সেদিন থেকে আমাদেরকেও মানবতাকে তথা সমগ্র সৃষ্টিকে সম্পূর্ণ নতুন দৃষ্টি দিয়ে বিচার করতে হচ্ছে। আপনারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন যে জীবনের আদি এবং পরিণাম সম্পর্কে গভীরভাবে অনুধাবন করবার সময় এসেছে। বাইরে থেকে আর্দ্র বাতাসের একটা ঝাপটা এসে ঢুকল গির্জার ভেতর। সঙ্গে সঙ্গে বাতির শিখাগুলো নুয়ে পড়ল, কেঁপে কেঁপে উঠতে লাগলো থেকে থেকে। মোম পোড়া ঝাঁঝালো গন্ধ, কাশি ও চাপা হাসির শব্দ ভেসে আসতে লাগলো একসঙ্গে। একটা সূক্ষ্ম এবং নিপুণ কায়দায় তার যে কৌশল বরাবরই সবার কাছে সমাদর পেয়ে থাকে, ফাদার প্যানালু আবার ফিরে আসলেন তার বক্তৃতার প্রথম প্রসঙ্গে। সম্পূর্ণ শান্ত এবং আবেগহীন গলায় আবার তিনি বলে চললেন, আমি অনুমান করতে পারি ইতিমধ্যেই আপনারা অনেকেই ভাবতে শুরু করেছেন আমার শেষ লক্ষ্য কি, কোথায় নিয়ে চলেছি আমি আপনাদের। কিন্তু এতক্ষণ ধরে আমি যা কিছুই বলে থাকি না কেন, আমার লক্ষ্য একই, আপনাদের সত্যের পথে নিয়ে যাওয়া, আর সেই সঙ্গে সবাইকে শেখানো, হ্যাঁ সত্যিই তাই, সবাইকে শেখানো কিভাবে এই বিশ্ব সৃষ্টির মহা আনন্দে শরিক হতে হয়। কারণ যখন সামান্য দু কথা উপদেশ শুনলে বা অল্প কিছু সাহায্য পেলেই মানুষ সঠিক সত্যের পথে চলতে পারে, সে সময় আপনাদের জন্য উত্তীর্ণ হয়ে গেছে। এখন যা সত্য তা সবার জন্য কঠোর নির্দেশ স্বরূপ, সবার জন্য অবশ্য পালনীয়। এ সত্য হচ্ছে রক্তাক্ত বর্ষার মতো, যা এক সংকীর্ণ পথে চলার জন্যে কঠোরভাবে সবাইকে নির্দেশ দিচ্ছে, যে পথ মুক্তির, যে পথ পরিত্রাণ লাভের। সুতরাং ভাই সব, স্রষ্টার সেই অপার অনুকম্পা, যা সবকিছুর ভেতর সত্য ও অসত্যের নিয়ামক, যা একাধারে রোষ এবং করুণা, যা একই সঙ্গে প্লেগের এই বিপর্যয় এবং পরিত্রাণ লাভের পথ, তাই সবশেষে এই রূপ নিয়ে আপনাদের মাঝে আবির্ভূত হয়েছে। এবং এই যে মহামারী, যা দিনের পর দিন চোখের ওপর শত শত জীবন নিধন করে চলেছে, তা আবার অন্যদিকে আপনাদের হিত সাধন করছে।
এবং সবার জন্য মুক্তির সঠিক পথ নির্দেশ করছে। বহু শতাব্দী পূর্বে আবিসিনিয়ায় খ্রিস্টান অধিবাসীরা একবার এই প্লেগের মধ্যে দেখতে পেয়েছিল শাশ্বত জীবন লাভের বিধিনির্দেশিত পথ। তখন এমনও দেখা গিয়েছিল যে যাদের প্লেগে ধরেনি এমন বহু মানুষ নিজেদের মৃত্যুকে নিশ্চিত করার জন্য যে বিছানায় প্লেগের রোগী মারা গিয়েছে তা থেকে চাদর তুলে নিয়ে নিজেদের সর্বাঙ্গে জড়িয়েছে। পাপময় জীবন থেকে পরিত্রাণ লাভের এই যে উন্মত্ত অন্বেষা, এই যে কোনো ক্রমেই প্রশংসনীয় নয়, সেটা আমিও আপনাদের মতোই অনুভব করি ও স্বীকার করি। এ তো পরিষ্কার বাড়াবাড়ি, এমন এক ধরনের ধৃষ্টতা যা সবার চোখেই নিন্দনীয়। কোনো কিছুর জন্যেই স্রষ্টাকে বাধ্য করতে চাওয়া নিশ্চয়ই সঙ্গত নয়, যেমন সঙ্গত নয় প্রত্যেকটা ঘটনার জন্যে বিধিনির্দিষ্ট যে ক্ষণ তাকে ত্বরান্বিত করতে চাওয়া। কারণ যেসব ঘটনা পরম্পরা স্রষ্টা চিরন্তনভাবে নির্দিষ্ট করে দিয়েছেন এবং যা অনিবার্য, তাকে ত্বরান্বিত করবার উদ্দেশ্যে কিছু করতে যাওয়ার অর্থ হচ্ছে ধর্মের প্রতি বিরুদ্ধাচারণের পথে পা বাড়ানো। তবুও একথা অবশ্যই মানতে হবে যে আবিসিনিয়ায় খ্রিস্টানদের এই যে অতিরিক্ত উৎসাহ, যা আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে অহেতুক বাড়াবাড়ি, তা থেকেও আমরা হয়তো কিছু কিছু মহৎ শিক্ষা গ্রহণ করতে পারি। তাদের অনেক আচরণই হয়তো এমন যার সঙ্গে আমাদের অধিক সংস্কারমুক্ত মন ও চিন্তাধারার কোনো রকম সঙ্গতি নেই। কিন্তু মানুষের প্রত্যেকটা দুঃখ যন্ত্রণার তমসাময় অন্তর্দেশে অনির্বাণ জ্বলে যে শিখা, তা অতি ক্ষুদ্র অথচ নিষ্কম্প। তাদের এই আবেগময় আগ্রহ এবং আচরণ যেন তারই অস্তিত্বের কিঞ্চিৎ আভাস, এবং যে গভীর তমসাচ্ছন্ন পথ পেরিয়ে তবে আমরা মুক্তির নাগাল পেতে পারি, সেই পথকেও আলোকোদ্ভাসিত করে তুলতে পারে কেবল এই উজ্জ্বল শিখা। স্রষ্টার যে ইচ্ছা নিরন্তর কাজ করে চলেছে, যার অমোঘ প্রভাবে অনুক্ষণ অসত্য সত্যে রূপান্তরিত হচ্ছে, এ হচ্ছে তারই জ্যোতির্ময় প্রকাশ। তাই বলছি ভাই সব, আবার সেই মঙ্গলময় মুহূর্ত এসেছে আমাদের সামনে। শঙ্কা ও দুঃখ বেদনার যে উপত্যকা ভূমিতে আমাদের বসবাস, তা থেকে আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে এই ক্ষুদ্র আলোকবর্তিকা। পথ দেখিয়ে নিয়ে চলেছে এক পবিত্র শান্তির দিকে, যা সব কিছু সৃষ্টির উৎস, তারই সান্নিধ্যে। অতএব ভাতৃবৃন্দ, আপনারা এখন নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন কি বিরাট সম্ভাবনা রয়েছে আপনাদের সামনে। স্মরণ রাখবেন, এ হচ্ছে আপনাদের জন্য এক বিরাট সান্ত্বনা। সুতরাং স্রষ্টার এই ঘর ছেড়ে আবার যখন আপনারা বাইরের পৃথিবীতে প্রবেশ করবেন, তখন যেন এখানে যেসব ভৎসনা ও ক্রোধের উক্তি শুনেছেন, শুধু সেগুলোকেই মনে রাখবেন না, সেই সঙ্গে এই যে সান্ত্বনা ও আশ্বাসের বাণী শুনলেন, সেগুলোও যেন আপনাদের অন্তরে জাগরুক থাকে। গির্জার ভেতর সবাই ভাবল ফাদার প্যানালুর উপদেশ বোধহয় এখানেই শেষ। বাইরে যেন বৃষ্টি থেমে গেছে। বৃষ্টির কণাসিক্ত সূর্যের আলোয় উজ্জ্বল হলুদ দেখাচ্ছিল গির্জার সব কটা উদ্যান। আশেপাশে রাস্তা থেকে কথাবার্তার অস্পষ্ট শব্দ ভেসে আসছিল থেকে থেকে, আর তার সঙ্গে গাড়ি ঘোড়া চলার চাপা গুঞ্জন। শহর যেন আবার আকস্মিক তার প্রাণস্পন্দন ফিরে পেয়েছিল তার গম্ভীর স্বর। পোশাক পরিচ্ছদের মৃদু খসখসানির মধ্যে গির্জার ভেতরের উপাসনাকারীরা প্রত্যেকেই খুব সাবধানতার সঙ্গে নিজের নিজের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। কিন্তু সত্যি ফাদার প্যানালুর উপদেশ তখনও সম্পূর্ণ শেষ হয়নি। আরও কিছু বলার ছিল তার। তিনি আবার এই বলে শুরু করলেন, যখন তিনি একবার তাদের সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই প্লেগ স্রষ্টারই প্রেরিত, তিনি নিজেই পাঠিয়েছেন এই প্লেগ সবার শাস্তির জন্য, সুতরাং তারপরেও আবার এই শেষ সময়ে আবেগময় কোনো দীর্ঘ বক্তৃতা শোনাবেন, এই বেদনার্ত পরিবেশে তা কোনো ক্রমেই শোভন হবে না। তবুও তিনি এইটুকু আশা করেন এবং বিশ্বাসও করেন যে সত্যকে তিনি এই মুহূর্তে তাদের সামনে উদ্ঘাটিত করেছেন। তারই আলোকে উপস্থিত সবাই নিজের নিজের অবস্থা নিরীক্ষণ করতে সক্ষম হয়েছেন। তার প্রাকারবেদী ছেড়ে যাবার মুহূর্তে মার্সায়ের কৃষ্ণ মৃত্যু সম্পর্কে এক পুরাতন ঘটনাপুঞ্জিতে যেসব জিনিস তিনি পড়েছেন, তারই কিছু কিছু এখন তার শ্রোতাদের শোনাবেন। এই ঘটনাটি যার রচিত সেই ম্যাথু ম্যারে নিজের দুর্ভাগ্য সম্পর্কে অসহায় বিলাপের স্বরে লিখেছেন। এক কঠিন নরকে নিক্ষেপ করা হয়েছিল তাকে। তার সামনে আশার আলো বলতে কিছু ছিল না। স্রষ্টার অনুকম্পা লাভের কোনো আস্থা ছিল না এর সামনে। আর এমনি অবস্থার ভেতর কঠিন যন্ত্রণাভোগের মধ্য দিয়ে তিলে তিলে নিঃশেষ হয়ে যায় তার জীবন। ফাদার প্যানালু আক্ষেপ করে বললেন,
ম্যাথু ম্যানের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে সত্যিকারের অন্তর্দৃষ্টি থেকে তিনি ছিলেন বঞ্চিত। খ্রিস্টধর্মে বিশ্বাসী প্রত্যেকটি মানুষকে যে আশা দেয়া হয়েছে, স্রষ্টার অনুকম্পা লাভের যে আশ্বাস দেয়া হয়েছে, তা যে শাশ্বত ও সর্বব্যাপী, সেই সত্যকে তিনি, ফাদার প্যানালু, আজ যেভাবে উপলব্ধি করেছেন, এমন গভীরভাবে পূর্বে আর কখনো তা করেননি। তাই চারদিকের এই নৈরাশ্যের অন্ধকারের ভেতরেও তিনি আশা পোষণ করেন যে বর্তমান দুর্যোগের এই বিভীষিকা সত্ত্বেও, লক্ষ লক্ষ যন্ত্রণাকাতর নরনারীর এই করুণ আর্তনাদ সত্ত্বেও, এই শহরের অধিবাসীরা সবাই মিলিতভাবে স্রষ্টার কাছে হাত তুলে একবার প্রার্থনা জানাবে, যে প্রার্থনা সত্যিকারের খ্রিস্ট ধর্মে বিশ্বাসীদের, যে প্রার্থনা স্রষ্টার প্রতি অকৃত্রিম ভালোবাসার। আর তারপরে যা কিছু, তা স্থির করার সব দায়িত্ব স্রষ্টার নিজের।